আজ মাঘ মাসের ৯ তারিখ, বারে বৃহস্পতিবার। তো মাঘ মাস, অবশ্যই শীত থাকবে, এটা স্বাভাবিক। তারপরেও আজকে যে আবহাওয়াটা, কোনো রোদের কোনো চিহ্নই নেই, সূর্য মামা নিজেই ঘুম থেকে উঠে নাই। তো যে কারণে আমি আগে কখনো আমি এভাবে ভিডিওয় আসিনি বা ভিডিও কখনো করিনি, আজই প্রথম আসলাম ভিডিওয়ে। যে কারণে আমার আসা। তো উপন্যাস, আমি যে কারণে আসলাম আপনাদের মাঝে, সেটা হচ্ছে উপন্যাস। অনেকেই উপন্যাস পড়ে না বা পছন্দ করে না। কেন তারা পছন্দ করে না আমি জানি না। হয়তো তারা উপন্যাসের প্রেমে কখনো হাবুডুবু খায়নি, এই কারণেই হয়তো উপন্যাস তারা পড়ে না। অনেকে আছে ফেসবুকে, টিকটক, রিলস এগুলো দেখেই সময়গুলো নষ্ট করে দেয়। তো আমার মতে এগুলো সময় নষ্ট না করা উচিত। আমরা যদি একটা উপন্যাস পড়ি বা একটা গল্প পড়ি, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো, যেটা না পড়ে কখনো জানা যাবে না। রিলস বা টিকটক দেখে কোনো লাভ হবে না। 2 থেকে 4 মিনিটের ভিডিও, ওটি দেখে আমাদের জীবনে কখনো কোনো শিক্ষা আসবে না। ওটাই শুধু আসবে সময় নষ্ট এবং ব্রেন একেবারে নরমাস করে দেবে। তো আমি যে বিষয়ে কথা বলবো, এটা হচ্ছে উপন্যাস। কারা কারা উপন্যাস পড়ো আমি জানি না। আমি ইদানিং খুব উপন্যাস পড়ছি বা অনেক দিন থেকে উপন্যাস পড়ি। আমি যখন আমার ইন্টার কলেজে পড়তাম, পায়রাহাট ইউনাইটেড কলেজ, সে কলেজের আমার শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন রফিক সানি স্যার। তো সেই স্যারই আমাদেরকে প্রথম ভিতরে উপন্যাস পড়ানোর জাগ্রতটা করে রাখেন। গোটা ফেব্রুয়ারি মাসে স্যারের যে অন্বেষণ নামে একটা কোচিং সেন্টার ছিল, সেই কোচিং সেন্টারে বই সমার করে রেখেছিলেন। সেখান থেকে অনেক স্টুডেন্ট নিয়ে পড়তো, কেউ পড়তো না। আমি কখনোই পড়ি নাই। তো আমার বন্ধু অর্পণ, সে অনেক সময় উপন্যাস পড়তো। সে আমাকে বলেছিল যে তুই এখনও ছোটো রয়েছিস, যেহেতু তুই উপন্যাস পড়িস নে, তুই কিছু জানিস নি, আমি এখন ছোটো রয়েছি। তাও আমি পড়তাম না। আর উপন্যাস যে একেবারে পড়িনি তা না, যেমন লাল সালু পড়েছি ইন্টারে, কিন্তু ওটা তো একাডেমিক পড়ার ভিতরে আমরা নিয়ে নিই, বাট আনন্দ হিসেবে কখনোই নিই নি কিন্তু উপন্যাস। তো একদিন আমি অর্পণ আমার বন্ধুর কাছ থেকে আমি 2টা উপন্যাস নিয়েছিলাম। একটা ছিল আহমেদ ছফার অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, আরেকটা ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন। তো আমি ওই 2টো উপন্যাস পড়ি। আহমেদ ছফার যে উপন্যাসটা লিখেছেন অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, ওটা পড়ার প্রতি আমার একটু উপন্যাসের প্রতি আগ্রহ জন্মে। তারপর আস্তে আস্তে আমি অনেক উপন্যাসই পড়ি। আর আমি এখন নড়াইল ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে থাকি। আমার শ্রদ্ধেয় বড় ভাই নাসির ভাই, উনি সম্ভবত 10 নম্বরে থাকে। তো ওনার কাছ থেকে আমি 2টো বই সংগ্রহ করেছি এবার। পারিজাত অন্বেষা তিথির বইটা অবশ্য আমার কাছে আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পারিজাত অন্বেষা তিথির। তো এই বইটা নড়াইলের লেখক, অন্বেষা তিথির বাড়ি নড়াইলের, হয়তো আমি এখানে যা দেখছি তাই বললাম। তো আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই এই অন্বেষা তিথির পারিজাত উপন্যাসটা পড়া উচিত। কেননা একটা নারীর প্রতিবাদ চরিত্র ফুটিয়ে উঠেছে এই উপন্যাসে। আমি পড়ে খুব অনেক কিছু শিখছি, যেহেতু আমি নারী না, তা অনেক কিছু শিখছি, কারণ নারীদের থেকেই তো পুরুষরা সব কিছু শেখে নাকি। তা পারিজাত উপন্যাসটা খুব ভালো, অনেক কিছু শেখার আছে। যাক, নাসির ভাইকে আমার অসংখ্য ধন্যবাদ যে তার কাছ থেকে আমি এই উপন্যাসটা সংগ্রহ করেছি এবং অনেক কিছু জানতে পেরেছি। আমার কাছে অনেক উপন্যাসই এখনও সংগ্রহ আছে। তাদের মধ্যে কয়েকটি উপন্যাস আছে আমার কাছে, যেমন চাঁদের পাহাড়। তো এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। চাঁদের পাহাড় উপন্যাসটা খুব ভালো, আমি চাই আপনারা উপন্যাস পড়ুন। বই কিনতে পারছি না, টাকা নেই, গরিব মানুষ, কীভাবে কিনবো, একটা পয়েন্ট। তো এই পয়েন্টে আসি। তো প্রত্যেকের কাছে স্মার্টফোন আছে। আরেকটা কথা, ওই যে রিলস দেখি আমরা, এমবি খরচ করি, ওতে কিন্তু অনেক এমবি যায় আমার জানা মতে, আমার রুমমেটরা দেখে, আমি জানি। তো পিডিএফ থেকে একটা বই ডাউনলোড করতে কোনো টাকা লাগে না, কোনো পয়সাও লাগে না, সামান্য একটু ইন্টারনেট হলেই যথেষ্ট। আমার বাংলা বই গুগলে সার্চ দিলেই চলে আসবে। সেখানে সার্চে উপন্যাসের নাম লিখে দিলেই পিডিএফ আকারে সমস্ত বই পাওয়া যাবে। শুধু তাই নয়, এই যে নড়াইলে যারা আছে আর কি, বা যশোর, নড়াইল, খুলনা, প্রত্যেক জায়গায় আছে বিভিন্ন লাইব্রেরি। তাও যদি সম্ভব না হয়, তো এই ভ্রাম্যমান একটা লাইব্রেরি আছে, যেখানে গাড়িতে করে দেখা যায় যে অনেক বই নিয়ে যাচ্ছে। ওখানে হয়তো 100 টাকা লাগবে রেজিস্ট্রেশন করতে, আর প্রতি মাসে ওরা 10 টাকা নেয়।
আমাদের এখানে বাধাঘাটে ওখানে দেখছি ওরা আসছে সকাল কয়টায় তো এটা মনে নাই, তবে প্রতি সোমবারে আসে। একটা বই নিয়ে পড়ে আবার ব্যাগ দিতে হবে, তাই আরেকটা বই সংগ্রহ করতে পারবা। এইভাবে যাদের বই কেনার সামর্থ্য নেই তারা সংগ্রহ করতে পারবা, এইভাবে বই পড়তে পারবা। তো আমার মনে হয় উপন্যাস সবারই পড়া উচিত, কারণ উপন্যাস থেকে অনেক শিক্ষা পাওয়া যাবে, অনেক, যেগুলো কল্পনার বাইরে। এত শিক্ষা যে উপন্যাসে, তা আমি আগে জানতাম না। যাক, আমার শ্রদ্ধেয় শিক্ষক রফিক সানি স্যার এবং আমার বন্ধু অর্পণ, তাদের সাহায্যে আমি এই পর্যন্ত এই উপন্যাসের প্রতি অনেক কিছু শিখতে পেরেছি। যাক, কয়েকটি উপন্যাস খুব ভালো লেগেছে আমার। চাঁদের পাহাড় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর আছে সাজঘর হুমায়ুন আহমেদের। তো হুমায়ুন আহমেদের সমস্ত প্রতিবাদী চরিত্র নিয়ে বেশিরভাগ লেখে, কীভাবে প্রতিবাদ করতে হয় বা মুখের উপরে জবাব দিতে হয় কীভাবে, এগুলো শেখা যায় হুমায়ুন আহমেদের এই উপন্যাস পড়ে। তারপরে বৃষ্টি বিলাস আছে হুমায়ুন আহমেদের। শেষ বিকেলের মেয়ে, জহির রায়হানের লেখা শেষ বিকেলের মেয়ে। তো যে সমস্ত পুরুষ বা ছেলে মনে করে যে হায়রে আমার কি প্রেম হবে না, বিয়ে হবে না, এইরকম যারা আছেন তাদের জন্য এই শেষ বিকেলের মেয়ে পড়াটা অবশ্যই জরুরি। অবশ্যই সে নিজেকে কন্ট্রোল করতে পারবে এই উপন্যাসটা পড়ে, আশা হারাবে না। দেবী চৌধুরী রানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। লীলাবতী হুমায়ুন আহমেদের। লীলাবতীও ভালো, খুব খারাপ না। তারপর মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছে পদ্মা নদীর মাঝি, খুব জনপ্রিয় একটি উপন্যাস। আমরা ছোটোবেলায় থেকেই এই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিটা শুনে আসছি। এমনকি যখন অ্যাডমিশন দিয়েছি তখন ওই জিকেই কিন্তু এই পদ্মা নদীর মাঝি নিয়েই অনেক কিছু পড়েছি আমরা। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পদ্মা নদীর মাঝি নিয়ে অনেক অপেক্ষা আছে হুমায়ুন আহমেদের। আর এরপরে যে উপন্যাসটা আছে সেটা আছে সাপমোচন। সাপমোচনের দুইটা আছে, একটা হচ্ছে কবিতা আকারে রবি ঠাকুরের লেখা, আরেকটা আছে উপন্যাস, কিন্তু ওইটার লেখকের নাম আমি জানি না, আমার বন্ধু অর্পণ জানে। ও আমাকে অনেকবার লোভ ধরিয়েছে যে তোকে এই সাপমোচনটা আমি পড়াবো, বাট কখনো দেয়নি। তো জানি না কেন দেয়নি, হয়তো আমার বন্ধুর কোনো প্রিয় মানুষ তাকে দিয়েছিল এই সাপমোচনটা, এই জন্য হয়তো দেয়নি। তো লেখকের নাম মনে নাই আমার, এই জন্য ওটা আর কি পড়ায়নি। এই রবি ঠাকুরের কবিতা আকারে যেটা আছে এটা আমার কাছে সংগ্রহ আছে। আর এরপরে আমি পদ্মজা ইলিমা ভেরাজ। তো অনেকেই এই পদ্মজা উপন্যাসটি পড়ে ডিপ্রেশনে চলে গেছে। আমার অনেক বন্ধু বলেছে, অনেক ফ্রেন্ড বলেছে যে তুই পদ্মজা পড়িস না, ডিপ্রেশনে চলে যাবি। বাট আমি এখনও পড়িনি, কিন্তু সংগ্রহ করে রাখছি, অবশ্যই পড়ব। ডিপ্রেশনে যাওয়া কোনো ব্যাপার না, আবার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসা কোনো ব্যাপার না, হয়তো সময় লাগবে কিন্তু অবশ্যই বেরিয়ে আসা যাবে। ঢোকার রাস্তা যখন আছে, বেরিয়ে আসার রাস্তাও তখন আছে, এটা অবধারিত। ওটা পড়ে কি হবে কি না হবে, মানে এই ভয়ে যে পড়বো না এটা না, অবশ্যই মাঠে নামতে হবে, অংশগ্রহণ করতে হবে, পড়তে হবে, তারপর যা হবার হবে, ব্যাপার না। শ্রীকান্ত শরৎচন্দ্রের, এটা একটু খুব ভালো একটা উপন্যাস, বাট এটা একটু কঠিন বা সহজ মাথায় ঢুকবে না। তারপর পরিণীতা শরৎচন্দ্রের খুব ভালো একটা উপন্যাস। বিরাজ বউটা খুব সুন্দর। অর্পণ আমাকে অনেকবার বলেছিল যে বিরাজ বউ উপন্যাসটা তুই পড়, বাট সময় করে পড়েছি, খুব সুন্দর একটা উপন্যাস বিরাজ বউ। তুমি বৃষ্টি হয়ে নামো, এই উপন্যাসটা খুব সুন্দর একটা উপন্যাস, যেখানে বৃষ্টি হয়ে তুমি নামো, মানে একটা ব্যাপার স্যাপার আছে, রোমান্টিক ব্যাপার আছে এখানে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এই উপন্যাসটা আমার কাছে আছে এখনও, বই পিডিএফ না। আমার সৈয়দ নাসির ভাইয়ের কাছ থেকে এটা সংগ্রহ করা, আর পারিজাতটাও সংগ্রহ করা। তারপর আছে ময়ূরাক্ষী হুমায়ুন আহমেদের। পাশের রুমের জুনিয়র ছোটো ভাই আব্দুর রহিম, সে উপন্যাস পড়ে। তো আমি এই ময়ূরাক্ষী উপন্যাসটা তার কাছ থেকে সংগ্রহ করেছিলাম। সে ওই ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে সংগ্রহ করে পড়েছিল এবং আমাকে দিয়েছিল, আমি পড়ে তার কাছে ফেরত দিয়েছি। খুব সুন্দর ময়ূরাক্ষী হুমায়ুন আহমেদের, খুব একটা সুন্দর উপন্যাস। অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, এই যে সেই আহমেদ চপার, সেই এ বিষয়ে আমি আর কিছু বলবো না, তো এটা যারা পড়েছো তারা জানো, তাই আমি নতুন করে কিছুই বলিব না। শরৎচন্দ্রের চরিত্রহীন সম্পর্কে আমি প্রথমেই বলেছি, প্রথমে আমি এটা পড়েছিলাম অনুপমার প্রেম, এটা খুব সুন্দর। এবং সেই মেয়েটি, এই দুটো লেখকের নাম আমার অবশ্য জানা নেই, এই দুটো আমি সংগ্রহ করতে পারিনি এখনও। তো সংগ্রহ করব কোন দিন জানি না, কোন দিন পড়া শেষ করব তাও জানি না। তবে আমি যখন
মানে লেগেছি যে এই দুটো বই আমি সংগ্রহ করব, তো অবশ্যই কোনো না কোনোভাবে সংগ্রহ করব। আমার শ্রদ্ধেয় শিক্ষক রফিক সানি তিনি বলতেন, তোমরা প্রতিদিন দিনলিপি লিখবা, কিছু না কিছু লিখবা, তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা, আজকে কি ঘটতেছে, কার সাথে তুমি কথা বলছো, আজকে কী কথা বলছো, কার সাথে তুমি খারাপ ব্যবহার করেছে কিনা, এই সমস্ত বিষয় তুমি লেখো। তো আমাদের কলেজে যখন ইন্টার পড়তাম তখন এই রফিক সানি স্যার আমাদের প্রতিদিন এই লিখে আনতে বলতেন, তো আমরা অনেকেই লিখে আনতাম। মুস্তাকিম, তো স্যার বলতো মুস্তাকিম যখন লেখে তা মনে হয় যেন আমাদের শরৎচন্দ্র আবার ফিরে এসেছে। আমার বন্ধু মুস্তাকিম খুব সুন্দর লেখে, তো এখন লেখা বন্ধ করে দিছে কিনা আমি জানি না, তবে ওনার লেখা আসলে অসাধারণ। মুস্তাকিম লিখলে মনে হয় যেন শরৎচন্দ্র সত্যি আবার ফিরে এসেছে। যাই হোক, রাশিদুল ইসলাম, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সেও খুব সুন্দর লিখত। বাট আমাদের ক্লাস 6 থেকে 11 পর্যন্ত একমাত্র ক্লাসের ফার্স্ট বয় এবং সব থেকে বান্দর যাকে বলে, সব থেকে বান্দর মানে যাকে আমরা চিনি তারা তো চিনি। তো আমার সবার কাছে অনুরোধ যে আমরা বাড়তি সময় নষ্ট না করে আমরা উপন্যাস পড়ি, অনেক কিছু শিখতে পারবো, গল্প পড়বো, অনেক কিছু শিখতে পারবো। শুধু যে পড়বো তা না, লিখবো নিজের জীবনের সাথে আজকে প্রতি মুহূর্তে কী ঘটনা ঘটছে, আমি কি কথা বলছি, কোনো খারাপ কথা আমার মুখ থেকে বেরোচ্ছে কিনা, বা কেউ আমার প্রতি অসন্তুষ্ট কিনা, এওটা আমরা নিজেরা লিখবো ডায়েরি করে। আমার অনেক ফ্রেন্ড আছে ফেসবুকে, আমি অনেকেই যাদের সাথে আমার পরিচিত ভালো লাগে, তাদেরকে আমার মানে যাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, যাদের ফ্রেন্ড মনে হয়, আমি তাদেরকে বলেছি তোমরা উপন্যাস পড়ো, বলে আজকে থেকে শুরু করব। কেউ বলে ভালো লাগে না পড়তে, আবার দেখি নেট চালায় ঠিকঠাক, মানে জানি না তারা কি দেখে, ওই রিলসই দেখে, রিলস ছাড়া তো দেখার আর কিছু নেই নেটে, ওই রিলসই দেখে জীবনটা শেষ করে দিচ্ছে। কিন্তু তারা যে একটা উপন্যাস প্রথম থেকে যদি শেষ পর্যন্ত পড়ে তারা যে কত কিছু শিখতে পারবে এটা কখনো ভেবে দেখিনি। আমি আজকে সকালেও একজনকে বলেছি যে উপন্যাস পড়েছো, পারিজাত উপন্যাসটা পড়িও, অনেক কিছু শিখতে পারবা। প্রতিবাদ হতে হবে। এই প্রতিবাদ কীভাবে হতে হবে? লেখকদের পড়া পড়েই কিন্তু প্রতিবাদ হতে হবে। ফেসবুক রিলস দেখে সাহস জন্মাবে, বাট মনের ভিতরে প্রতিবাদ জন্ম নেবে না। আমাদেরকে প্রতিবাদ জন্ম নিতে হলে অবশ্যই উপন্যাস পড়তে হবে। শুধু যে উপন্যাস পড়বা তা না, শুধু যে উপন্যাস পড়তে পারছি তা না, ফোন দেখবা, মাঝে মধ্যে ফোন দেখতে হবে। যে শুধু উপন্যাস পড়ে যে একেবারে ওই যে আপনার এই এটা আছে না, এই কী বলে, আমি পদ্মজা, ওটে পড়ে যে ডিপ্রেশনে চলে যাব তা না। ফোন তখন দেখবা যখন তুমি উপন্যাস পড়ে বিভিন্ন উপন্যাসের কাহিনী জেনে ডিপ্রেশনে চলে যাবা, তখন ওই ডিপ্রেশনটাকে দমানোর জন্য, একেবারে ডুবিয়ে দেওয়ার জন্য তখন ওই রিলস বা ফেসবুকের ভিডিও এইগুলোই দেখবা, তখন দেখবা ভালো লাগবে। বাস আমি আর বেশি কথা বলবো না। আমার এই জীবনে প্রথম আজকে সবার সামনে ভিডিও আসা, আবহাওয়াটা বেশ খারাপ মনে হচ্ছিল, আমি একটু তুলে ধরি কিছু কথা উপন্যাস সম্পর্কে, যেহেতু আমি অনেক কিছু শিখতে পারছি। কিছুই শিখতে পারি তা না, সারা জীবন শিখতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শিক্ষার কোনো শেষ নেই, কোনো বয়স নেই। যতদিন বাঁচবে ততদিন পড়বে, শিখবে, বাঁচবে। প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমরা কোনো না কোনো শিক্ষা গ্রহণ করে থাকি। আমার সবার কাছে বিশেষ অনুরোধ, বন্ধু, বড় ভাই, আমার শ্রদ্ধেয় প্রাণের থেকেও প্রিয় ছোটো ভাই যারা আছে, তাদের আমার বিশেষ অনুরোধ, তোমরা রিলস এবং টিকটক বাদ দাও এবং আমরা উপন্যাসের পথে ফিরে এসো। অনেক কিছু শিখতে পারবা, অনেক কিছু শেখার দরকার নেই, কিন্তু পড়তে হবে। উপন্যাসটা পড়ো, আর পড়তে ভালো লাগছে না, লেখো। নিজের জীবনে আজকে কার সাথে কথা বলছো, কী কথা বলছো, কোন কথা বলছো, এইগুলো লিখে পেলো। কেউ যাচ্ছে রাস্তা দিয়ে, তুমি কোন চোখে দেখছো তাকে, সেটাও লিখে পেলো। কোনো এক পথি খেটে যাচ্ছে, ভিক্ষা করছে, তুমি তো তাকেও নিয়ে লিখতে পারো, দেখো একটা উপন্যাস হয়ে যাবে। নিজে একটা উপন্যাস লিখতে পারবা তুমি, তখন নিজেকেই মনে হবে না আমি উপন্যাস পড়ে অনেক কিছু শিখতে পারছি। তো যাই হোক, কথা বলবো না, অনেক ভুল ত্রুটি থাকবে আমার কথার ভিতরে, তো আমি সবার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি বা কারো খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।